আর আমার অন্তত রাজ্য নেতাদের কাছে হাত জড়ো করে একটা অনুরোধ করব না, তারা প্রত্যেকে জেলে যাবে এবং পশ্চিমবঙ্গে একটা উদাহরণ তৈরি হবে যে একজন সাংবাদিক সেই কাজটা যদি করতে পারে, তৃণমূলের নেতারা কি করবে এখন নিজেরাই বুঝতে পারছে না। দুটো 10টা 50টা নয়, 465টা প্ল্যান মেমারি বিধানসভার একদিনে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেগুলো আগামী 6 থেকে 8 মাসের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে। 465 465টা কাজ 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কাজটা শুরু হয়েছে এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার আগে বহু রাজনৈতিক দল, বহু রাজনৈতিক নেতা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল। তারা কেউ এই কাজটা করতে পারেনি। তৃণমূলের আমলে একবার কাজ করা হয় বলে বহু কোটি টাকার গাছ কেটে ফেলা হলো। টাকা উঠে গেল, টাকা নেতাদের পকেটে চলে গেল, কিন্তু আলটিমেটলি কাজটা হলো না। তো আমি ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এই 15 দিনের মধ্যে যে কাজটা শুরু হয়ে যাবে, সার্ভের কাজ শুরু হয়ে গেছে, ড্রয়িং শুরু হয়ে গেছে। এর জন্য 3 জনের কৃতিত্ব: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আমাদের অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃতিত্ব সবচেয়ে বেশি। তারা যে একেবারে 15 দিন ক্ষমতায় আসার 15 দিনের মধ্যে এরকম ভাবে রেলের সার্ভের কাজ শুরু করে দেবেন, ড্রয়িং হয়ে যাবে, এবং যেখানে রেল, পিডব্লিউডি, থানা, বিডিও, সমস্ত সরকারি প্রশাসনিক আধিকারিকদের একজোট করে একেবারে সার্ভে করতে পাঠিয়ে দেবেন, আমিও ভাবতে পারিনি। কাজ শুরু হয়ে গেছে। আগামী এবার টেবিল ওয়ার্ক গুলো হয় তোমরা জানো। টেবিল ওয়ার্ক হওয়ার পর মেমারি যেটা উড়ালপুল হবে, মেমারি যেটা রেল ওভারহেড ব্রিজ হবে, সেটা আশা করা যাচ্ছে 6 মাসের মধ্যে কাজ শুরু হবে। রসুলপুরে যেটা আছে সেটা আরেকটু কিছুদিন সময় লাগবে, তার একটা বড় টার্ন আছে, সেগুলো ইঞ্জিনিয়াররা একটু ভাবনা চিন্তা করছেন। ওটাও 10 থেকে 12 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে মেমারি এবং রসুলপুরের উড়ালপুল আমি মেমারির বিধানসভাবাসীকে উপহার দিতে পারবো। একটা কথা আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে। আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী, কিন্তু তাহলে কি এই যে জনপ্রতিনিধিরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসীন হন, তাহলে আপনি কি কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছেন, আপনাদের সরকার কি কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছে এটা, যে জনপ্রতিনিধিরা যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেয় তা চাইলেই পূরণ করা যায়? দেখো, সিস্টেম চেঞ্জ করার জন্য আমার ভোটে নামা ছিল। আমি চেয়েছিলাম যে এই যে নেতারা, জনপ্রতিনিধি, নিজেদের যারা জনসেবক বলেন, তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো রাখা হয় না। মানুষের অভিযোগ থাকে কি, যে নেতা হাত জড়ো করে আসে, ভোট দিয়ে নেতাকে জেতাই, বিধায়ক করি কি সাংসদ করি, তারপর তাদের আর পাত্তা পাওয়া যায় না। যা যা প্রতিশ্রুতি দেয় 5 বছর পর ভুলে যায়। আমাদের এখানে তো মেমোরিতে 5 বছর পরে পরই সবাইকে প্রার্থী চেঞ্জ করতে হয়, কারণ তারা মানুষের কাছে যেতে পারে না। তো এই সিস্টেমগুলো চেঞ্জ করার জন্যই তো আমার ভোটে নামা। দেখা যাক না যে আমরা যেগুলো কথা দিচ্ছি সেগুলো করে দেখাতে পারি কিনা। আমার ভোটে আমি সেইগুলির প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলো আমি করে দেখাতে পারবো। এবং আমার সবচেয়ে বেশি যেটা সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে এখন ডবল ইঞ্জিনের সরকার। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কাজগুলো বলেছি যে এগুলো মেমারিবাসীর জন্য দরকার, সেই কাজগুলো এত তাড়াতাড়ি তারা শুরু করে দিয়েছেন যে আমি পর্যন্ত অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি এই কাজগুলো করা সম্ভব ছিল। প্রধানমন্ত্রী মোদীকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যত ধন্যবাদ দিই ততটাই কম হবে। মেমারিবাসী বুঝতে পেরেছে যে এবার ঠিক কি কাজটা হতে চলেছে, যেটা আগে 30-40 বছরে হয়নি। এছাড়া আর কি কি কাজ শুরু হতে চলেছে? আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় আপনাকে অনেক কিছু আবেদন করতে দেখা গেছে, সেগুলো ঠিক কি কি যদি একটু। মেমারির জন্য এর চেয়েও বড় একটা প্ল্যান আমার আছে। সেগুলো অলরেডি ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠকে আমি তুলে ধরেছি, এবং সেই শুধু প্রশাসনিক বৈঠকে মৌখিক তুলে ধরেনি, সেই প্ল্যান ডিপিআর ইতিমধ্যেই বর্তমানে জেলা শাসকের থ্রু প্রপার চ্যানেল রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে। এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের যেখানে যেখানে দেওয়ার কথা সেখানেও আমি দিয়েছি। এবং এটা একটা বড় ঘটনা হতে যাচ্ছে যদি এটা মেমারির ক্ষেত্রে হয়। বড় ঘটনা, কিন্তু সেটা আমি এখন এই মুহূর্তে প্রকাশ্যে আমি বলতে পারবো না। সেটা যেদিন হবে সেদিন মেমারিবাসী বুঝতে পারবে যে তারা যাকে ভরসা করে ভোট দিয়েছিল সে তাদের জন্য ঠিক কি কাজটা করতে পেরেছে। যে ঝড়ের বেগে এই সরকারের কাজ শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করছে আমরা দেখলাম, এবং যে যে পদক্ষেপ উনি উনি নিচ্ছেন, ওনাকে অনেকে নায়ক সিনেমার অনিল কাপুরের সেই নায়ক বলে ডাকছেন, আপনি কি? একদম ঠিকই বলেছেন। এখন শুভেন্দু অধিকারী বাস্তবের অনিল কাপুরই হয়ে উঠেছেন। এত কাজ আসছে যে আমি এখান থেকে বুঝতে পারছি আমাকে প্রতিদিন
কখনো ডিএম এর সঙ্গে, কখনো এসডিওর সঙ্গে, বিডিওর সঙ্গে। তো মানে আমাদের লোকাল বিডিও যারা আছেন, দুজন বিডিও আছেন, তাদের সঙ্গে আমাকে প্রতিদিন বসতে হচ্ছে। একের পর এক কাজ আসছে। যেমন আমাদের মেমারির ক্ষেত্রে কিছু কাজ ভোটের জন্য আটকে ছিল, যেগুলো ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে, টেন্ডার বেরিয়ে গেছে, তৃণমূল পোস্ট পুঁতে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি কাজগুলো করায়নি। একটা দুটো 10টা 50টা নয়, 465টা প্ল্যান মেমারি বিধানসভার একদিনে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেগুলো আগামী 6 থেকে 8 মাসের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে। 465 465টা কাজ 3 থেকে 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়াও আপনারা জানেন যে এই যে জব কার্ড, 125 দিনের কাজ ই ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, এ হচ্ছে আয়ুষ্মান যোজনা শুরু হয়ে গেছে, অন্নপূর্ণা যোজনা শুরু হয়ে গেছে। এত কাজ এসে পৌঁছেছে যে সরকারি কর্মচারীরা ছুটি পর্যন্ত পাচ্ছেন না, রাত 12টা অব্দি কাজ করতে হচ্ছে। এখনো এই আমাদের সরকারের বয়স, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের বয়স 1 মাসও যায়নি। এতেই যে অবস্থা, এই গতিতে যদি কাজ চলে, 5 বছর কেন, 1 বছরের মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে এই মেমারির হাল হাকিকত পাল্টে যাবে। মেম্বার অফ অ্যাসেম্বলি, এমএলএ ছাড়াও আপনার যে পূর্বতন পরিচয় তাত্ত্বিক রাজনৈতিক সাংবাদিক হিসেবে, আমি বলবো তৃণমূলের অন্দরে কিন্তু এই কথা আপনি বারংবার আপনার প্রতিবেদনে বলেছেন যে তৃণমূলের অন্দরে যে ভাঙনের পরিস্থিতি তৈরি হবে, এখন দেখা যাচ্ছে সেই ভাঙনের পরিস্থিতি কার্যত তৈরি হয়ে গিয়েছে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে গতকাল সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী, শান্তনু সেন, সবাই এখন বেসুরো। এদের মধ্যে কেউ কেউ আবার বিজেপি নেতা নেত্রীদের লিখছেন কেমন আছো গো, একদম ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় লিখছেন। বিজেপি কি এদের নেবে বলে আপনার মনে হয়? দেখো, আমি বহু কাল ধরে বলে এসেছি, তৃণমূল হারলে দলটাকে যে থাকবে না। কারণ তৃণমূল দলটা লোকে করে চুরি আর দুর্নীতির জন্য, টাকা কামানোর জন্য লোকে তৃণমূল করে। তাহলে যদি সরকারে না থাকে, যে লোকগুলো টাকা কামানোর জন্য গিয়েছিল, তারা কেন দলে থাকবে? সেই জন্য আমি গত 2 বছর ধরে বলে আসছি, তৃণমূল হারলে তৃণমূল বলে কিছু থাকবে না, পিসি ভাইপো ছাড়া। আর আমার অন্তত রাজ্য নেতাদের কাছে হাত জড়ো করে একটা অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় ভুলটা করেছিলেন সিপিএম এর সবাইকে দলে ঢুকিয়ে, সেই ভুলটা তারা যেন করবেন না। কোনো মার্কা মারা তৃণমূলীকে যেন তারা দলে না ঢোকান, যেই হন না কেন। সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, কলকাতা সার্কেলে বড় নাম হতে পারে, জেলায় বড় নাম হতে পারে, যাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মানুষ তৃণমূলকে ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমি রাজ্যের প্রতিটি নেতা এবং সবাইকে অনুরোধ করব, এই মার্কা মারা তৃণমূলীদের নেবেন না, নেবেন না, নেবেন না। লোকে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির তরুণ প্রজন্মকে তুলে আনুন। এবারের ভোটে যারা খাটলো তাদেরকে তুলে আনুন। 21-24-এর ভোটে যারা মার খেয়েছে হয়তো এবারে বসে গেছে, পঞ্চায়েত ভোটে যারা মার খেয়েছে এবারে হয়তো বসে গেছে, তাদেরকে তুলে আনুন। প্রচুর বিজেপির নেতা কর্মী আছেন যারা এই মুহূর্তে এখন নেমে পড়েছেন বিজেপি জেতার পর, তাদের উপর জোর দিন। যত বড় নেতাই হোক না কেন তৃণমূলের, তিনি সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, তিনি বিভিন্ন পদে থাকতে পারেন, কোনো মার্কামারা বড় নামকরা তৃণমূলের নেতাকে দলে নেবেন না, নেবেন না, নেবেন না। বিজেপিকে তৃণমূলীকরণ করবেন না। আমার প্রতিটি নেতাদের কাছে, আমি তো 2 দিন মাত্র রাজনীতিতে এসেছি, আমার অভিজ্ঞতা বলছি এটা করা একদম উচিত নয়। প্রত্যেককে হাত জড়ো করে অনুরোধ করছি, কোনো মার্কা মারা তৃণমূলীকে ঢোকাবেন না, ঢোকাবেন না, ঢোকাবেন না। আর ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। দেখো, গ্রাম লেভেলে বা লোয়ার লেভেলে তো সবাইকে আটকানো যাবে না। সংগঠন বড় হবে, এটা ঘটনা। সংগঠন বড় হবে, তৃণমূল সিপিএম থেকেও লোক ঢুকবে, শাসক দলে লোক ঢোকে, আপনি আটকাতে পারবেন না। কিন্তু একেবারে যারা মানুষের উপর অত্যাচার করেছে, দিনের পর দিন বিজেপির নেতাদের অপমান করেছে, খারাপ কথা বলেছে, মানুষকে মানুষ যাদেরকে পছন্দ করে না একেবারেই, সে সমস্ত তৃণমূল নেতাদের এই দলে ঢোকানো একেবারেই উচিত নয়। আমার ব্যক্তিগত মতামত, বাকি সিদ্ধান্ত দলের। মমতা, আজ যদি তৃণমূল ক্ষমতায় ফের প্রত্যাবর্তন ঘটতো তৃণমূলের, তখন কি এনারা কেমন আছো গো লিখতেন? বা এর আগে আমরা দেখেছিলাম এই কাকলি ঘোষ দস্তিদার অগ্নিমিত্রা পালকে কুৎসিত আক্রমণ করেছিলেন একটি চ্যানেলের অনুষ্ঠানে, কি বলবেন? তৃণমূল যদি ক্ষমতায় আসতো, মোটামুটি 100-5 বিজেপি কর্মীর লাশ পড়তো, আমরা কাউন্টিং সেন্টার থেকে ফিরতে পারতাম না, বিজেপি নেতাদের বাড়িঘর জ্বলতো, তারা ইতিমধ্যেই বাড়িছাড়া হয়ে যেত, কয়েক লাখ বিজেপি কর্মীকে বাড়িছাড়া হতে হতো। তৃণমূলের প্রতিটা অফিসে লিস্ট বেরিয়ে গেছিল, কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কাকে ক্ষমা চাওয়াতে হবে, কার জায়গা দখল করতে হবে। আর এই জন্যই তো মানুষ তৃণমূলকে হারিয়েছে। তৃণমূলের মতন একটা চোর দুর্নীতিবাজ কোনো রাজনৈতিক দলের পরিচয় তৃণমূল নয়। তৃণমূল একটা হচ্ছে তোলাবাজদের পার্টি। সেই তোলাবাজদের পার্টি ক্ষমতায় না থাকলে শেষ হয়ে যাবে। আমি গত 3 বছর ধরে বলে এসেছি, পার্টির এখন তাই অবস্থা। আর যারা তোলাবাজি করে এসেছে
তারা এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, কারণ তাদের রাজনৈতিক পরিচয় শেষ হয়ে গেছে। তারা রাজনীতি করার জন্য তৃণমূলে যাননি, তারা তোলা আদায় করার জন্য তৃণমূলে গেছিলেন, তারা মানুষকে চমকানোর জন্য তৃণমূলে গেছিলেন। তৃণমূল ক্ষমতায় নেই, জীবনে এই পশ্চিমবঙ্গে আর কোনোদিন তৃণমূল ফেরত আসবে না। যদি মনে করেন তাহলে কারা বিরোধী থাকবে, আমার যতটুকু মনে হচ্ছে, আমার যতটুকু বুঝতে পারছি, যদি সামান্যতম রাজনৈতিক জ্ঞান থাকে, তাহলে মনে হচ্ছে পঞ্চায়েত ভোটেই দেখবেন বিজেপি ভার্সেস সিপিএম এর লড়াই হবে। ফলে তৃণমূল দলটা কিছু থাকবে না। ফলে আমি আমার রাজ্য নেতাদের, আমার জেলার নেতাদের, প্রত্যেকেই আমার সিনিয়র, আমি দুদিন মাত্র রাজনীতিতে এসেছি, আমার প্রতিটি সিনিয়র নেতাদের বলবো, কোনো মার্কা মারা তোলাবাজি, মানুষ যাকে পছন্দ করে না, যারা তোলাবাজি করে এসছে, এমন কোন নেতাদের ঢোকাবেন না, দলের 12টা বাজাবেন না। বা আমাদের মতো এই যে ইউটিউব চ্যানেলগুলোর কোনো অস্তিত্বই রাখতো না এমন দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ নিজে। কেস কামারি দিয়ে ভরিয়ে দেওয়া হতো। এখন সেই দল থেকেই সব আস্তে আস্তে সরে যাচ্ছে এক এক করে। কি বলবেন, ঠিক অনুভূতিটা কি? তৃণমূলকে নিয়ে আর বলার কিছুই নেই। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে ভোট দিয়ে হারিয়ে দিয়েছে। ওই যে বললাম না, এটা একটা তোলাবাজির দল ছিল। কিভাবে টাকা কামানো যাবে, দলটা শুধু এই জিনিসটাই করে এসছে। এদের না ছিল কোনো সিস্টেম, না ছিল কোনো পদ্ধতি। কত কেস তো দিয়েছে, কতজন ইউটিউবারকে জেলে পুরেছে, একজন দুজন? ইচ্ছা করলে এখানে 10টা নাম আমি বলতে পারি যাদের বিরুদ্ধে এমন কেস দিয়েছে যে কেসগুলো কোর্টে পর্যন্ত টেকেনি। আমার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে লেলিয়ে দিয়ে যে কাজটা করেছিল, আমাকে জেলে পাঠিয়েছিল, সেই কেসটাই দেখো। পুলিশ 2 বছর মিথ্যা মামলাটা চালানোর পর আর চালাতে পারলো না। অভিষেকের পুলিশ মামলা ছেড়ে পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। সেই মামলা আমি চালাচ্ছি এবং আমি বলছি, মানবগুহর মামলায় যে সমস্ত দোষী পুলিশ অফিসার আছেন না, তারা প্রত্যেকে জেলে যাবে। এবং পশ্চিমবঙ্গে একটা উদাহরণ তৈরি হবে যে একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করলেও পুলিশকে জেলে যেতে হয়। যে লালবাজারে আমাকে ঢুকিয়েছিল, যে লালবাজারের সেন্ট্রাল লকআপে এই গিরিশপাক থানার ওসি আমাকে ঢুকিয়েছিল, সেই লালবাজারের সেন্ট্রাল লকআপে যতদিন না এই গিরিশপাক থানার প্রাক্তন ওসিকে ঢোকাতে পারছি, ততদিন আমি অন্তত দম নেব না। পশ্চিমবঙ্গে একটা উদাহরণ তৈরি করব যে পুলিশ যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, তাহলে সেই পুলিশও গারদে যাবে। এটা আমিও করে দেখাবো। একদমই। নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল। এই দিনও দেখতে হলো মানবদা, যেখানে লোকেরা পয়সার থলি নিয়ে বসে থাকতো টিকিট পাওয়ার জন্য। কি বলবো? ফলতায় তৃণমূল এর মধ্যে হারবে কেউ ভাবতে পেরেছিল? ভাইপো ভেবেছিল ডায়মন্ড হারবারে 7 লাখ ভোটে জিতবো, যত রকমের চুরি চামারি করবো আর জিতে নেবো, এরম দিনটাই চলবে। মানুষ বেশি দিন এরম সহ্য করে না। মানুষ ভাইপোর গুন্ডাগিরি সহ্য করেনি। ফলতায় জাহাঙ্গীরকে তো মুখ লুকিয়ে পালাতে হলো। নন্দীগ্রামে প্রার্থী পাবে না তো জানা কথা। কে লড়বে নন্দীগ্রামে? মমতা লড়ুক না আরেকবার। একবার তো চ্যালেঞ্জ জানাতে গিয়েছিল না শুভেন্দু অধিকারীকে। আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসাবে কিন্তু বিধানসভায় থাকাটা খুব দরকার। আমার মতে মমতা নিজে লড়া উচিত নন্দীগ্রামে। আর না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে লড়ুক নন্দীগ্রামে, এটা ভালো হবে। এখন তো শুভেন্দু অধিকারী নেই। শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ভবানীপুর বিধানসভার আসনে জিতে, তাহলে নন্দীগ্রাম তো ফাঁকা হয়ে গেছে। আর নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারী নেই। আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো একটা দাঁড়ানো উচিত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় খুব মিস করছি বিধানসভায়। আমার মনে হয় নন্দীগ্রামে তারই দাঁড়ানো উচিত, যদি সাহস থাকে। মানবদা, প্রাক্তন মন্ত্রী থেকে মৃত কাউন্সিলর, বিজেপি সরকারের 24 দিনে গ্রেফতার বহু রাঘব বল, এই তালিকা কোথায় গিয়ে শেষ হবে? কালীঘাট অব্দি কি পৌঁছবে? সবার এখন একটাই প্রশ্ন, পিসি ভাইপোর জেল কবে? কালীঘাট আর ক্যামাক স্টেট, এই দুটোই তো দুর্নীতির আখড়া ছিল। এই দুটোর মালিককে তো জেলে না পুরলে গোটা পশ্চিমবঙ্গবাসীর স্বপ্ন পূরণ হবে না। বিজেপি কর্মী সমর্থকদের কথা তো ছেড়েই দিলাম। কেন, আমাদের তৃণমূলের মুখপাত্র ছিল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তো নিজে বলেছিল যে সারদা চিটফান্ড কাণ্ডের সবচেয়ে বড় মাথার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা তার সঙ্গে জড়িত আছে। কুণাল ঘোষকে ধরে জেলা করলেই সারদা চিটফান্ড কাণ্ডের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। আর এখন যারা গ্রেপ্তার হয়েছে তারা দুর্নীতি করেছে বলেই গ্রেপ্তার হয়েছে। মেমারি থেকেও গ্রেপ্তার হয়েছে। আর মেমারিতেই তৃণমূল নেতাদের গ্রেপ্তারের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখা যাক। তারপরে তো গোটা রাজ্যের কথা। না, নির্বাচনের দিনের একটা কথা আমরা খুব শুনলাম অ্যাকচুয়ালি, এখানে এসে যখন কিছু লোকের সাথে কথা বলছিলাম, আপনি তো এসকেপ রুট করে একদম প্রতিনিধিকে বার করে দিলেন। কি হয়েছিল ঠিক সেদিনকে? অ্যাকচুয়ালি তৃণমূলে হেরে যাওয়ার পর তৃণমূলের যারা বুথের মানে কাউন্টিং এজেন্ট ছিলেন তারা বেরোতে পারছিলেন না, এবং তাদের সঙ্গে তাদের প্রার্থীকেও আমি দেখতে পাইনি। জানি না প্রার্থী কোথায় লুকিয়ে পড়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন। ফলে আমার কর্তব্য ছিল যে, যেহেতু ওদের মধ্যে অনেকে আবার আমাদের মেমারির মানুষ ছিলেন, ফলে আমি চেষ্টা করলাম তাদেরকে বার করে দেওয়ার। প্রথমে আমাদের রিটার্নিং অফিসারকে বললাম যে ওদিকে সেন্ট্রাল ফোর্স দিয়ে বার করে দিন। তারপর দেখলাম এত ভিড় হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, আমরা না বেরোলে কেউ বেরোতে পারবে না। সেই জন্য আমি আমার পুরো টিম নিয়ে জেতার সার্টিফিকেট নিয়ে আগে বেরিয়ে গেলাম। আমার সঙ্গে পুরো বিজেপির টিম চলে গেল। তারপরে রিটার্নিং অফিসার মানে তৃণমূলে যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদেরকে সিকিউরিটি দিয়ে বার করেছিলেন। এটাই ঘটনা।
তাহলে কি আপনারা প্রকৃত অর্থে প্রমাণ করছেন বা আপনি প্রমাণ করে দিলেন যে আপনারা বদলা নয় বদলটাই চেয়েছিলেন? আমি বদলার কথা বিশ্বাসই করি না। তাছাড়া আমাদের দলের রাজ্য সভাপতি যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনিও বারবার বলেছেন। আমাদের সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে আমরা এই রাজ্যে উন্নয়ন করতে এসেছি। আমরা এই রাজ্যে পরিবর্তন করতে এসেছি। যে পরিবর্তনটা মানুষ 2011 তে করার জন্য ভোট দিয়েছিল মমতার তৃণমূলকে, আল্টিমেটলি পরিবর্তন কিছু হলো না। শুধুমাত্র তৃণমূলের তোলাবাজি শুরু হলো, কাটমানি শুরু হলো। অ্যাকচুয়ালি গত 15 বছর শুধু তৃণমূলের নেতাকর্মীদের টাকা আদায় করার সরকার চলেছে, আর কিছুই হয়নি। আজ দেখা গেল আপনি ঠিক যেমনটা বললেন এসকেপ রুট করে বের করে দেওয়া টিএমসি নেতা বনিকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। দর্শকরা আমাদের কমেন্টে প্রশ্ন করছে ভাইপোকে কবে ঘোরানো হবে? হাওড়ার গুন্ডাদেরও তো হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘোরানো হচ্ছে। এটা তো যোগী স্টাইল। আমি তো বারবার বলি উত্তরপ্রদেশে বুলডোজার বাবা আছেন, আসামে আছেন বুলডোজার মামা, আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা বুলডোজার দাদাকে পেয়েছি। এরকম অনেক দুষ্কৃতীকে এখন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরতে হবে, দেখুন না কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ যাওয়াটা কি মানবদা ছবির ট্রেলার ছিল? তারপরেই দেখলাম বুলডোজার গেল, পিকচারে আর কি কি ঠিক বাকি? এটা তো ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভায় নোটিশ পাঠিয়েছে। পুরো কলকাতা পুরসভাই তো বাড়ি ভাঙার নোটিশ পাঠিয়েছে যতদূর জানি। ইলিগাল ভাবে কনস্ট্রাকশন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর তো বাকি ব্যবস্থা তো পুলিশ এবং প্রশাসন নেবে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি গত প্রায় 5-7 বছর ধরে বলে এসেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাড়ির সামনে সিকিউরিটি নয় মানা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? কোন হনু? একটা সামান্য সাংসদের বাড়ির সামনে যদি প্রতিদিন সকাল থেকে রাত অব্দি 24 ঘন্টা 365 দিন 300 জন পুলিশ, মহিলা পুলিশ, পুরুষ পুলিশকে বসে থাকতে হয়, আর বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নেই, তাহলে তো এই সরকার চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাড়ির পাশে 300টা পুলিশ নয় মানা যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তার জীবনে কি কি ছিল? কোথাও তো তাকে মেরে দেবে এমন কোনো ঘটনা ছিল না। তাহলে 300 জন পুলিশ কর্মী 365 দিন 24 ঘন্টা তার বাড়ির সামনে কেন থাকবে? তৃণমূল নেতাদের পেছনে এক একজনের পেছনে কতগুলো করে সিকিউরিটি ছিল বলুন তো? আর আমাদের দেখুন, আমাদের বিধায়করা থানার ওসিরা সিকিউরিটি দিতে চাইছে, কিন্তু বিধায়করা নিতে চাইছে না, এমন ঘটনা ঘটেছে। আমার ক্ষেত্রেই বলতে পারি। শুনলাম নাকি নিয়ম হচ্ছে বিধায়ক 2 জন করে সিকিউরিটি পান। আমি এখন অস্বস্তিতে পড়ে গেছি যে আমি 2 জন সিকিউরিটি নিয়ে কি করব। কারণ আমার যারা বিজেপির কর্মী, যারা কুচুটে থাকেন, যারা এদিকে পাল্লাতে থাকেন, যারা গন্তারে থাকেন, যারা একেবারে পাহাড়াটি ছাদগেছি অঞ্চলে থাকেন, তাদের জীবনের নিরাপত্তা কি? বিধায়ক হওয়ার পর বিধায়ক যদি 2 জন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরে, তাহলে সে সাধারণ মানুষের কাছে কি মুখ দেখাবে? আর আমার নিরাপত্তার প্রয়োজনই কেন? আমার মনে হয় না বিধায়কদের 2-3 জন করে নিরাপত্তা থাকা দরকার। থাকা দরকার ধরুন যারা বর্ডার অঞ্চলে আছে, ধরুন এই যে ধরুন আসানসোলে যারা আছে, বর্ডার সীমান্ত অঞ্চল আছে, বা যারা ধরুন এই যে পুরুলিয়া সীমান্তে মাওইস্ট এরিয়া যেগুলো আগে ছিল সেখানে যারা আছে, বা এদিকে ধরুন যারা 24 পরগনার সীমান্তে আছে, বাংলাদেশ সীমান্ত সেখানে যারা আছে, তাদের নিরাপত্তা থাকুক। তাদের একটা সিকিউরিটির অভাব থাকে যেখানে তৃণমূল বেশি আছে বা তৃণমূলী মুসলিমরা আছে। কিন্তু আমি মেমারিতে আছি, মেমারি একটা শান্তিপূর্ণ এলাকা। আমি 2 জন সিকিউরিটি নিয়ে করবোটা কি? সেজন্য এখন শুধুমাত্র নিয়ম মানার জন্য আমার কাছে একজনই সিকিউরিটি আছে। নাও নিয়ম মানার জন্য আমার লাগবে না। আমি না বলে দিয়েছিলাম। বিশ্বাস করেন যে জনগণের আশীর্বাদে আপনাকে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন আর সেইটাই আপনার কাছে মূল আশীর্বাদ, এছাড়া আপনার কোনো থ্রেট কোনো ভয় কোনো কিছু নেই জনজোয়ারে মেশার জন্য? দেখুন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, যিনি জন্ম দিয়েছেন, জন্ম মৃত্যু তার হাতে। এটা কোনো মানুষের হাতে নেই। আর সত্যি কথা বলতে কি, আমি যেখানেই যাচ্ছি সেখানে জনজোয়ার হয়ে যাচ্ছে এখন। আমাদের কর্মীরা আছে, সাধারণ মানুষরা আছে, এবং সাধারণ নারী পুরুষ বুঝতে পেরেছে যে তারা যাকে এবার ভালোবেসে ভোট দিয়েছে, তারা যাকে আশীর্বাদ দিয়েছে, সে কাজ করার জন্যই এসেছে। গত 15 দিনে যা যা আমি করে দেখিয়েছি বা চেষ্টা করেছি, সেটা এই মেমারির মানুষ ভাবতেই পারেনি যেটা হতে পারে। ফলে মেমারির বাসিন্দা, মেমারির মানুষই আমার নিরাপত্তা। আমার আলাদা করে নিরাপত্তা লাগবে না। আপনি যখন নিরাপত্তা নিতে চাইছেন না, তৃণমূলের এই হালের জন্য কি মূল কারণ বলে মনে করেন? ভরা রাস্তায় সৌগত রায়কে কাঁচা ডিম ছুড়লো জনতা, উল্টলো একদম চোর চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কি একই হাল হবে? অনেকেই বলছেন রাস্তায় বেরোলে চর থাপ্পড় খেয়ে যেতে পারে। কি বলবেন? পিসিই বা কি করবেন এরপর? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সম্পূর্ণ মিথ্যাবাজি আর ফেরেববাজি লোক। এখানে মেমারিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম নোংরামি করে গেছিল। বাস স্ট্যান্ডে এসে বলে গেছিল যে একটা জেল খাটা আসামি মানব গোকে বলেছিল। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেববাজটা এটা বলতে পারেনি যে আমার পুলিশ মানব গোকে মিথ্যা মামলায় তুলেছিল, এবং 2 বছর পর সেই মিথ্যা মামলাটা ছেড়ে পালিয়ে যেতে
ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় ফেরেববাজ আর মিথ্যাবাদী সেটা কিন্তু বলতে পারেনি যে আমার পুলিশ মানবগড় মামলা ছেড়ে দিয়ে ভয়ে পালিয়েছিল, মিথ্যা মামলা সাজাতে পারেনি বলে। আমি এই মিথ্যাবাদীটাকে নিয়ে না কোনো কথা বলতেই চাই না। কি করা যাবে, এরকম যদি ক্যারেক্টার হয় তো দিন তো চলবেই। দিদি নামলে পার্টি আবার ঘুরে দাঁড়াবে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কালকে অরূপ চক্রবর্তী বলছেন অভিষেককেও রাস্তায় নামতে হবে, কেন তিনি লুকিয়ে আছেন। আপনার কি মনে হয় পিসি ভাইপো রাস্তায় নামলেই তৃণমূল আবার ঘুরে দাঁড়াবে? ভাইপো তো থাকবে না। ভাইপো আর কদিন পরে বিদেশ পালাবে, ওকে দুবাই থাকতে হবে শ্বশুর বাড়িতে। আর পিসির পেছনেও কেউ থাকবে না, পিসি একাই থাকবে। কারণ পিসির যারা সৈন্যসাথী ছিল, যে সমস্ত তোলাবাজরা ছিল, কাটমানি খোররা ছিল, যারা মানুষকে চমকে ধমকে বেড়াতো, বিজেপি নেতাদের ব্যঙ্গ করতো, তারা এখন বিজেপিতে আসার জন্য পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছে। এই যে বললাম না, প্রথমে আমি রিকোয়েস্ট করলাম যে আমার জেলার নেতাদের এবং রাজ্য নেতাদের হাত জড়ো করে ব্যক্তিগত অনুরোধ করছি, কোনো মার্কা মারা তৃণমূলীকে নেবেন না। সেই কাজটা যদি করতে পারে, তৃণমূলের নেতারা কি করবে এখন নিজেরাই বুঝতে পারছে না। বুধবার মেগা বোমা ফাটিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খা বললেন, দাবি করলেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একবার সবুজ সংকেত দিলে তৃণমূল আর রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে না, সবাই চলে আসতে তৈরি। প্রায় 50 জন বিধায়ক দলের ওপর ক্ষুব্ধ এবং 20 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। কি বলবেন? আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যদি একবার হ্যাঁ করেন না, তার তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না। তৃণমূল বলে কিছু থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই কালীঘাটের টালির চাল বলে যে বিজ্ঞাপনটা করেন, শুধু ওইটা থাকবে। সততার প্রতীক তো এমনিতেই আর নেই। মমতাকে একা ওই টালির চালে বসে কাঁদতে হবে, আর তার ত্রিসীমানায় কেউ থাকবে না। নেবে চরিত্র বদলাতে ফল পাবে। এবার গিরগিটিদের উদ্দেশ্যে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের নিয়ে এতদিন দল চালিয়েছেন, যাদের সৈনিক হিসেবে সামনে রেখেছেন, তাদেরই গিরগিটি বলছে। স্বাভাবিক ব্যাপার। তোলাবাজি করার জন্য টাকা দলে যোগ দিয়েছিল, কাটমানি খাওয়ার জন্য দলে যোগ দিয়েছিল। সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী 15 বছর ধরে চুরি চামারি করে শুধু নিজেদের রোজগার বাড়িয়েছে। তো সরকারে নেই, রোজগার নেই, চুরি চামারি নেই, তোলাবাজি নেই, তো কি করবে? পাল্টাতে তো হবেই। আমি আশা করবো এই মার্কা মারাদের তৃণমূলীদের কোনোদিন কাউকে ঢোকানো হবে না। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। অবাক করা দৃশ্য একদম কলকাতায় দেখা গেল। ভাইজানরা বা বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা ব্রিগেড গ্রাউন্ডে, প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়তে যাওয়ার সময় এবং পরে যখন ফেরত আসছেন, তাদের কারোর মাথায় হেলমেট, সবার মাথায় হেলমেট, কোথাও কোনো নো এন্ট্রি নেই। এটাই কি পরিবর্তন? দেখো, তোষণবাজটা হবে কেন? ভারতবর্ষ তো একটাই সংবিধান, ভারতবর্ষ তো একটাই আইন, সেই আইন অনুসারে তো একটাই রুলস, সবাইকে তো তাই মানতে হবে। আমি বিনা হেলমেটে যাব, হিন্দু বলে আমাকে ধরবে, আর পাক সার্কাসে পাজামা পাঞ্জাবি মাথায় ফেটটি বেঁধে গেলে মুসলিম বলে ধরবে না, এটা তো হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, হেলমেটটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। হেলমেটটা মানুষের জীবন বাঁচায়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশটা জারি করার ফলে প্রচুর মুসলিম যুবকের জীবন বাঁচছে। কারণ যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট হতো না, তার 90% হচ্ছে মুসলিম যুবকরা মারা যেত রাস্তাঘাটে হেলমেট না থাকার কারণে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা কোনো খারাপ কাজ করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিম যুবকদের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। আর হেলমেটটা তো সবার পরা উচিত। ধর্ম দেখে যদি হেলমেট না পড়তে হয়, তাহলে সেই সরকারটার না থাকা উচিত। মানুষ সেই সরকারটাকে রাখেনি ওই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আজ